কি গো বৌমা, কোনো ব্যবস্থা করতে পারলে? নন্দিনী কান থেকে ফোন নামিয়ে বলল, এখনো পারিনি মা। ওর ফোনটা তো আমার কাছেই আছে। ভাবছি ওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দেব। যতই হোক ও একজন নামী কবি, ভক্তের সংখ্যা তো নেহাত কম নেই। তারা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। আমিও আমার কলিগদের বলছি। অক্সিজেন লেভেলটা যে কখন এমন নেমে গেল বুঝতে পারলাম না। গতকালও 95 ছিল। নন্দিনী পায়চারি করছে। দীপালি ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, টেম্পারেচার কিন্তু তেমন নেই বৌমা। নন্দিনী সতর্কভাবে বলল, মা প্লিজ, আপনি ডিস্টেন্স মেনটেন করুন। সম্ভবত অব্যয়ের এখন কোভিড পজিটিভ। আমি অক্সিজেনের ব্যবস্থা করি আগে। যদি আইসিইউতে একটা বেড ব্যবস্থা করা সম্ভব হয়তো। অব্যয় রায়চৌধুরী, বয়স 35, পেশায় ইঞ্জিনিয়ার হলেও এত কম বয়সেই সে নিজের একটা অন্য পরিচয় তৈরি করে নিয়েছে। অব্যয় রায়চৌধুরীর নামটা এই মুহূর্তে বেশ পরিচিত ও বহু উচ্চারিত নাম। নামি দামি পত্রিকা থেকে সোশ্যাল মিডিয়ায় অব্যয়ের কবিতা পড়েনি এমন মানুষ কমই আছে। বিশেষ করে কলেজ স্টুডেন্টরা তো পাগল অব্যয়ের কবিতার জন্য। ওর কবিতার লাইন অনেকেরই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস রূপে ব্যবহৃত হয়। সুপুরুষ অব্যয় এই গ্ল্যামারটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। বৌমা, বৃষ্টিটা জোরে নামলো তো, এখন কি হবে? এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পাওয়াও তো মুশকিলের। নন্দিনী বিরক্ত হয়ে বলল, মা প্লিজ, প্যানিক করবেন না, আমি তো ট্রাই করছি। নন্দিনী একটার পর একটা ফোন করে যাচ্ছিল পরিচিতদের। সকলের একই কথা, এই মুহূর্তে বেড পাওয়া প্রায় অসম্ভব। বাধ্য হয়ে অব্যয়ের অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে দিল নন্দিনী। কবি অব্যয় রায়চৌধুরী হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। অক্সিজেন ও বেডের বিশেষ প্রয়োজন। লক্ষাধিক মানুষ লিখতে শুরু করলো, গেট ওয়েল সুন স্যার। অনেকেই স্বেচ্ছাসেবী সংস্থায় ফোন নাম্বার দিল। সব জায়গায় ফোন করে ক্লান্ত হয়ে গেল নন্দিনী। একই কথা শুনতে শুনতে, বেড নেই, অব্যয়ের শ্বাসকষ্ট হচ্ছে। নন্দিনী পাগল পাগল লাগছিল। একটার পর একটা ফোন আসছে, কোনোটাতেই সুবিধে হচ্ছে না। বেলটা বাজছে দেখে ছুটে গিয়ে দরজা খুলল নন্দিনী। পিপিই পরে দাঁড়িয়ে আছে একটা বেঁটে মতো লোক। উত্তেজিত গলায় বলল, নবু কোথায়? ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে নন্দিনী। নন্দিনীর সমস্ত মানসিক শক্তি তখন তলানিতে ঠেকেছে। প্রনিং করিয়ে অব্যয়ের শ্বাসকষ্টটা একটু কমেছে মনে হচ্ছে, কিন্তু সেটা আর কতক্ষণের জন্যই। লোকটি তৎপর হয়ে বলল, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি চলো, বাইরে অ্যাম্বুলেন্স আছে। অব্যয়কে নিয়ে গিয়ে তোলা হলো অ্যাম্বুলেন্সে। অক্সিজেন স্টার্ট করা হতেই একটু যেন রিলিফ পেল অব্যয়। নন্দিনী ঘামছিল, চিন্তায় ভাবনায় দিশেহারা ও। বাইরে বৃষ্টি পড়ছে অঝরে। অব্যয়কে আপনজন নামের একটি নার্সিংহোমে অ্যাডমিট করা হলো। অ্যাম্বুলেন্স ড্রাইভারই সব ব্যবস্থা করে দিল। নন্দিনী শুধু যন্ত্রচালিতের মতো পেমেন্ট করছিল বিভিন্ন জায়গায়। নন্দিনী মানুষটাকে জিজ্ঞেস করলো, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি যেভাবে আমাদের উপকার করলেন। ভদ্রলোক বললেন, আমি নবুর ছোটোবেলার বন্ধু। ফেসবুকে ওকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, ও অ্যাকসেপ্ট করেনি। আমি ওর ফলোয়ার হয়েই রয়ে গেছি। পোস্টটা দেখেই ছুটেছি। এই নার্সিংহোমের অ্যাম্বুলেন্স চালাই, তাই বলে কয়ে একটা ব্যবস্থা করতে পেরেছি। নন্দিনী হাত জোড় করে নমস্কারের ভঙ্গিমা করতেই নিজের চোখের সামনে ভেসে উঠল একটা অস্পষ্ট মুখ। বছর দুয়ের আগের কথা। একটা রবিবারে বাড়িতে সাহিত্য আসর বসার কথা ছিল। অব্যয়ের লেখা একটা কবিতা পাঠ করবে নন্দিনী, এমনই ঠিক ছিল। নন্দিনীর খোঁপায় সেদিন ছিল একগুচ্ছ জুঁইয়ের মালা। অব্যয়ের কবিতার বই ডাক টিকিট পুরস্কার পাওয়ার পরই বেশ কিছু কবি ও লেখক বন্ধুর আবদারে সেদিনের সাহিত্যবাসর। নন্দিনী নিজেও স্কুল টিচার, বাড়িতে এই একটা দিনই থাকার সুযোগ পায়, তাই ভোর থেকেই গোছগাছ শুরু করেছিল ও। ড্রয়িং রুমে সকলের বসার আয়োজন করেছিল। ফুলদানিতে টাটকা রজনীগন্ধা, কাঁচের পাত্রে জলের মধ্যে ছড়িয়ে দিয়েছিল গোলাপের পাপড়ি। বাঙালির আইকন রবি ঠাকুরের ছবিতে উঠেছিল একটা মোটা মালা। সামনের ধূপদানিতে দুটো ধূপ। অব্যয় হাঁকডাক শুরু করেছিল, কোন পাঞ্জাবিটা পরবে খুঁজে পাচ্ছিল না বলেই ডেকে চলেছে নন্দিনীকে। নন্দিনী তখন দামি রেস্তোরাঁয় দামি খাবার অর্ডার করতে ব্যস্ত অতিথিদের জন্য। ঠিক তখনই বেলটা বেজে উঠেছিল।
চমকে উঠেছিল নন্দিনী। সাহিত্য সভা শুরু হবার কথা ছিল সন্ধে 6টায়, তখন মাত্র 5টা 15 বাজে। কবি সাহিত্যিকরা একটু দেরি করেই আসেন বলে শুনেছে নন্দিনী। তাহলে এখন আবার কে এলো? নিজের শাড়িটা গুছিয়ে নিয়ে দরজা খুলতেই একটা অপরিচিত লোক একমুখ হেসে বলল, নবু আছে? নবু অব্যয়ের ডাকনাম। লোকটি যে সাহিত্য জগতের কেউ নয় সেটা ওর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে। লোকটির ঠোঁটে লেগে থাকা হাসিটা বড্ড বোকা বোকা। নন্দিনী ভেতরে বসার আহার না করেই বলল, দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি অব্যয়কে। অব্যয়কে ডাকতে হলো না। পিছন ফিরতেই নন্দিনী দেখল অব্যয় বিরক্তি মুখে দাঁড়িয়ে আছে। ভ্রুর মাঝে বিরক্তি আর অবজ্ঞার মেলবন্ধন। নন্দিনী ইশারায় জিজ্ঞেস করল, কে? নন্দিনীকে কোনো উত্তর না দিয়েই অব্যয় বলল, তুই এখানে? বাড়ি চিনলি কী করে? লোকটি বিগলিত গলায় বলল, আরে আমাদের রমেশ বলল তুই এ পাড়ায় বাড়ি কিনেছিস। বলল কবি অব্যয় রায়চৌধুরীর বাড়ি বললেই দেখিয়ে দেবে। এদিক দিয়েই যাচ্ছিলাম একটা কাজে, ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। আমাদের সেই নবু এখন নাকি বড় কবি। তোর মনে আছে নবু, আমরা বৃষ্টির দিনে কাদা মেখে ফুটবল খেলতাম, হঠাৎ বৃষ্টি নামলে তাই আমাদের ভারী মজা হতো। অব্যয়ের গলায় স্পষ্ট অস্বস্তি। ফোন করতে পারতিস তন্ময়, একেবারে না জানিয়ে বাড়িতে চলে এলি। তন্ময় আর চোখে নন্দিনীর দিকে তাকিয়ে বলল, তোর বউ আর কাকিমা কোথায় রে? অব্যয় বলল, হ্যাঁ নন্দিনী আমার স্ত্রী, ও স্কুল শিক্ষিকা, আর মা এখন বোনের বাড়িতে গেছে। তন্ময় বলল, চল বসে একটু গল্প করি, কত যুগ পরে তোকে দেখলাম। ফুড ডেলিভারি এলো সেই সময়ে। নন্দিনী ব্যস্ত হয়ে পড়ল সব রান্নাঘরে রাখতে। অব্যয় বলল, আজ হবে না রে, আজ আমার কিছু কবি সাহিত্যিক বন্ধু আসবে, এক্ষুনি হয়তো এসে পড়বে, পরে বরং একদিন। তন্ময় ঘাড় নেড়ে বলল, ওহো, অসময়ে এসে পড়েছি, আমিও তো তোর বন্ধু, ফ্রেন্ড রিকোয়েস্টটা নিবি না আমার? নন্দিনী ডাকলো, অব্যয় প্লিজ হেল্প মি। অব্যয় বলল, হ্যাঁ নেব। তন্ময়ের মুখের সামনেই দরজাটা বন্ধ করে দিয়েছিল অব্যয়। নন্দিনী সেদিন বলেছিল ভাগ্যিস একটু আগে এসেছিল, গেস্টরা এসে গেলে তাদের সামনে অপ্রস্তুত হতে হতো। অব্যয় এরা তোমার বন্ধু? প্লিজ নিজের স্ট্যাটাসটা একটু মেনটেন করো, এখন আর তুমি আর 5 জনের মতো সাধারণ নয়, বুঝলে? সেদিন সাহিত্য বাছরে নন্দিনী একটা কবিতা বলে সকলের কাছে প্রশংসা কুড়িয়েছিল। তুই আমার দুঃখের সঙ্গী হবি, নিশীথ রাতের কান্নার নোনতা জল হবি, তুই আমার ছোটবেলার ঝালমুড়ির ভাগিদার হবি, তুই আমার ব্যর্থতার নীলচে কষ্ট হবি, তুই আমার হেরে যাওয়ার সঙ্গী হবি, তুই আমার স্কুল পালানো বন্ধু হবি। অব্যয় সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। নন্দিনী ওকে বলেনি তন্ময়ের কথা। তন্ময়ের ওই দিন ঈশ্বরের মতো এগিয়ে আসার কথা ইচ্ছে করেই বলেনি। এই সময় ডিপ্রেশন হওয়া স্বাভাবিক। হয়তো পুরনো ব্যবহার মনে করে খারাপ লাগা তৈরি হবে অব্যয়ের। তাই অব্যয়ের সাহিত্য মহলের সকলেই ওর তাড়াতাড়ি সুস্থতা কামনা করেছেন। অনেকেই অব্যয়ের কবিতার লাইন আর ওর ছবি দিয়ে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। অব্যয়ের কলিগরা ফোনে খোঁজ নিয়েছে প্রত্যেকে। অব্যয় এখন অনেকটাই সুস্থ। দুপুরে একটু তন্দ্রা মতো এসেছিল নন্দিনীর। ড্রয়িং রুমে জোরে জোরে হাসির আওয়াজ পেয়ে চমকে উঠে পড়ল। হাউসকোটটা গায়ে গলিয়ে পায়ে পায়ে বেরিয়ে গিয়ে দেখল অব্যয় হাসছে, হো হো করে হাসছে। এমন হাসতে নন্দিনী তো কোনোদিন দেখেনি অব্যয়কে। বরাবরই বড্ড মার্জিত কথা আর সংক্ষেপে হাসতেই দেখেছে ওকে। হাসতে হাসতেই বলল, আর আমাদের সেই প্রাইমারি স্কুলের ছোট্ট গেটটার ধারে যে আম গাছটা ছিল, ওটার আম বোধহয় কোনো দিন বাড়ির মালিক খেতে পারেনি, আমাদের অত্যাচারে। তন্ময় বলল, আমরা তো কুশি থেকে শুরু করতাম, পাকার সুযোগ পেত কোথায় রে? নন্দিনী ট্রে করে চা আর স্ন্যাক্স টেবিলে নামিয়ে দিয়ে বলল, আপনার বন্ধু যে এত হাসতে পারে জানতাম না তো। অব্যয় হেসে বলল, সেদিন অসুস্থ অবস্থায় তন্ময়ের
ওই চিন্তাকাতর গলাটা চিনতে আমার ভুল হয়নি নন্দিনী। তাই ভাবলাম এখন তো সুস্থ আছি, ওকে ডেকে একটু আড্ডা দেওয়া যাক। তন্ময় একটা প্যাকেট নন্দিনীর হাতে ধরিয়ে দিয়ে বলল, এতে ওর পছন্দের ফল আছে, ওকে দিও। নন্দিনী দেখল জামরুল উঁকি দিচ্ছে ভেতর থেকে। 5 বছর সংসার করেও নন্দিনীর জানা হয়নি অব্যয়ের প্রিয় ফল কী। সব সময় ভালো কোয়ালিটির ফলই কিনে এনেছে নন্দিনী, কিন্তু জানা হয়নি অব্যয় ঠিক কোনটা খেতে ভালোবাসে। তন্ময় চায়ে চুমুক দিয়ে বলল, সে তুই এখন বড় কবি হয়েছিস, বড় চাকরি করছিস, কিন্তু বাতাবি লেবু আর জামরুল তোর অপছন্দের হয়ে গেছে, এটা আমি মানব না। কম চুরি করে খেয়েছি খোকন কাকার বাগান থেকে? অব্যয় বলল, তুই আমার স্কুল পালানোর সঙ্গী হবি? তুই আমার বাতাবি ফুলের গন্ধ হবি? মুখোশবিহীন একলা দুপুরের একাকিত্বের ভাগ নিবি? তন্ময় একটু বোকা বোকা হাসল। ওর হাসিতে যেন বাউল গানের সরল সুর। অব্যয়ের মনটা নিমেষে ছুটে গেল সেই স্কুলবেলাতে।